ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাথমেটিক্স 3 ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের হচ্ছে ঈদের পর আবার এবং হচ্ছে সেমিস্টার ফাইনালের পর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবা। এবং আমাদের ফুল দ্বিতীয় সেমিস্টার ফিফথ সেমিস্টার সবগুলোর হচ্ছে পুরা বিস্তারিত কোর্স জানতে আমাদের দেখো, প্রথম পেমেন্ট চেক করো। এবং আমাদের এই ম্যাথ থ্রির আজকে সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সেটা চ্যাপ্টার নাম্বার 10, সেটা হচ্ছে কনিক সেকশন। এই কনিক সেকশন থেকে প্রত্যেকবারই আমাদের কোশ্চিন আসে রচনামূলক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। সো যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো এবং হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? এবং কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টা আমাকে কনফার্ম করো। ওকে, আমরা হচ্ছে দীর্ঘ প্রায় 1 মাস 2 মাস অনেক দিন পর আর কি ক্লাসে, কারণ হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনালের শেষের দিকেই প্রায় ঈদের আমেজ আসছিল। ঈদের আমেজ শেষে আমরা পরবর্তী সেমিস্টার ফাইনালের মানে নতুন সেমিস্টার শুরু, এবং নতুন সেমিস্টারের ঠিক আজকে থেকে এক 1 মাস 20 দিন পর, 1 মাস 20 দিনও না, 1 মাস প্রায় 15 থেকে 17 দিন পর হচ্ছে আমাদের মিড টার্ম পরীক্ষা। সো সবাই হচ্ছে এইটুকু চিন্তা করে ফেলছো যে আমাদের মিড টার্ম পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। এই তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করো বেশি বেশি করে, এবং হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো। এবং কে কোন ডিপার্টমেন্টে পড়ো, কে কোথা থেকে দেখতেছো, সবাই একটু কমেন্ট করে জানাও। আশা করি আমাদের সাউন্ড সবকিছু ঠিক আছে। আমরা যে আমাদের যে ক্লাসটা ম্যাথমেটিক্স সিরিজ সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নাম্বার 10, এই 10 আমরা পড়াবো ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসটা দেখতেছো শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই বেসিক থেকে আমরা যতটুকু পারবো ততটুকু করানোর বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, ক্লাসে ইতিমধ্যে যারা 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 জয়েন হওয়ার তারা যারা জয়েন হয়েছে, এবং যারা যারা জয়েন এখন পর্যন্ত হতে পারো নাই তারা দ্রুত জয়েন হয়ে যাও। এবং হচ্ছে যারা ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো এবং লাইভটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা মানে আসো, যে যেখান থেকে আসো, একটু কাইন্ডলি অবশ্যই আমাকে রেসপন্স করবা এবং হচ্ছে ক্লাসটা একটু দেখবা। ওকে, আমি ম্যাথ থ্রি হচ্ছে চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। চ্যাপ্টার 10, অধ্যায় হচ্ছে 10, এটা আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে কনিক সেকশন। কনিক হচ্ছে সেকশন, এটা একটা আমাদের জ্যামিতিক পার্ট, ঠিক আছে? যারা 9-10-এ পড়ছিল হায়ার ম্যাথে কিন্তু আমাদের জ্যামিতিক পার্টে এই চ্যাপ্টারটার একটা আলোচনা ছিল যে কনিক সেকশন। এই কনিক সেকশনের কিন্তু 3টা পার্ট আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত এবং একটা হচ্ছে অধিবৃত্ত। 3টা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা আছে। ফার্স্ট এখানে 3টা বিষয় আলোচনা করা আছে। একটা হচ্ছে পরাবৃত্ত এবং হচ্ছে উপবৃত্ত এবং আছে অধিবৃত্ত, হচ্ছে বৃত্ত, ঠিক আছে? এই তিনটা টাইপের জিনিস এখানে আলোচনা করা আছে কনিক সেকশনে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এখন
আমাদের যে সেক্টরটা আমাদের এইখানে সর্বোচ্চ যেটা বিষয় লক্ষ্য করা যায় বা দেখা যায়, ঠিক আছে, আমাদের একটু নেট স্লোর কারণে একটু আটকে গেছিল। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে আবার আসি ক্লাসে। তো দেখো, আমাদের পরাবৃত্ত, অধিবৃত্ত এবং হচ্ছে উপবৃত্ত নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে পরাবৃত্ত। এই পরাবৃত্ত থেকে আমাদের কিন্তু প্রত্যেকবারই কোশ্চিন আসে। এই চ্যাপ্টার থেকে তুমি শিওর থাকো, তুমি 10 থেকে 15 মার্কের একটা কোশ্চিন হচ্ছে কমন পাবা ইনশাল্লাহ। এবং উপবৃত্ত থেকে কিছু আসতে পারে এবং অধিবৃত্ত থেকে আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পরাবৃত্ত। সো আমি আজকে এই পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। পরাবৃত্ত নিয়ে কি ফর্মুলাগুলো থাকতে পারে, ম্যাথের টাইপটা কেমন থাকতে পারে, কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকের যে ম্যাথমেটিক্স 3 যে চ্যাপ্টার নাম্বার 10 আছে, এই 10 এর হচ্ছে কনিক সেকশনের 3টা বিষয় আছে। একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্ত এবং একটা হচ্ছে উপবৃত্ত। এই 3টা পার্টের মধ্যে আমরা এই পরাবৃত্ত নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো এত বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকবারই এই চ্যাপ্টার থেকে কোশ্চিন হয়। খুবই ভালো একটা চ্যাপ্টার, 10 থেকে 15 মার্কের কোশ্চিন আসে। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, তোমার জন্য খুবই ভালো একটা চ্যাপ্টার। যারা ক্লাসটা দেখতেছো কাইন্ডলি শেষ পর্যন্ত দেখো, তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসটা কিন্তু বুঝতে পারবা। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে পরাবৃত্ত নিয়ে যদি আলোচনা করি, তাহলে আজকের আমাদের টপিকসটাই থাকবে কিন্তু পরাবৃত্ত নিয়ে। ওকে, তাহলে আমি এতক্ষণ একটু পরাবৃত্ত নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওকে, কনিক সেকশনের পরাবৃত্ত পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। পড়া হচ্ছে বৃত্ত। ওকে, এই পরাবৃত্ত পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই পরাবৃত্ত ম্যাথগুলো যদি আমাকে পারতে হয়, তাহলে তোমাকে ফিক্সড 12টা ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। বুঝছো, 12টা ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এই পরাবৃত্ত যতগুলা ম্যাথ আছে সবগুলো তুমি ইনশাআল্লাহ পারবা। ওকে, এই পরাবৃত্তর ফিক্সড 2টা সমীকরণ আছে। ফিক্সড 2টা সমীকরণ, যেমন ওয়াই স্কয়ার ইজিক্যাল টু 4ax, এটা একটা সমীকরণ পরাবৃত্তের ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু আলাদা হবে। পরাবৃত্তের হচ্ছে ক্ষেত্রে। ওকে, সেম ভাবে যদি আমরা একটু দেখি যে ওয়াই স্কয়ার ইজিক্যাল টু 4x এই পরাবৃত্তের ক্ষেত্রে, আর হচ্ছে এই সমীকরণটা x ইজিক্যাল টু হচ্ছে 4by পরাবৃত্তের ক্ষেত্রে। আমি একসাথেই ফর্মুলাগুলো তোমাদের হচ্ছে এখানে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো এই y স্কয়ার ইজিক্যাল টু 4x পরাবৃত্তের ক্ষেত্রে ফর্মুলা গুলো কেমন হবে, এবং x স্কয়ার ইজিক্যাল টু 4by পরাবৃত্তের ক্ষেত্রে ফর্মুলাগুলো কেমন হবে, এই বিষয়গুলো তোমাকে আমি বলবো। এখন একটু দেখো, ফার্স্ট তোমাকে একটু পরাবৃত্ত, যেহেতু এটা একটা জ্যামিতিক পার্টের ব্যাপার, আমি তোমাদের এখানে একটু চিত্র দিয়ে বিষয়টা বোঝাই যে কনিক সেকশনের পরাবৃত্তের পার্টে কি কি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি বোঝাই। যেহেতু জ্যামিতিক পার্ট, দেখো কনিক সেকশন একটা জ্যামিতিক পার্ট, সেখানে আমাদের এক্স এক্সিস বরাবর স্থানাঙ্কর ব্যাপার আছে, সেখানে এক্স এক্সিস বরাবর কিছু থাকবে এবং ওয়াই এক্সিস বরাবর কিছু থাকবে। তো একটু লক্ষ্য করে দেখো, এক্স এক্সিস বরাবর যদি ধরি, তাহলে এটা আমার এক্স, আর এটা হচ্ছে বলা হচ্ছে এক্স ডেস। আমরা যদি ওয়াই এক্সিস বরাবর ধরি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই, এটাকে ধরতেছি আমরা ওয়াই ডেস। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, এই স্থানাঙ্কটার যে একটা এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এই জায়গাগুলোর একটু নাম বলি। এই জায়গাটাকে বলা হয় মূলবিন্দু। ঠিক আছে, মূলবিন্দু বা শীর্ষবিন্দু, যেই রেখা দুইটা একটা এক্স এক্সিস বরাবর একটা ওয়াই এক্সিস বরাবর যেটা মিলিত হয়েছে, মিডিল পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলা হয় মূলবিন্দু অথবা শীর্ষবিন্দু। তাহলে এক্স এক্সিস বরাবর যদি আমরা মূলবিন্দু একটা 0 ধরি, ওয়াই এক্সিস বরাবর একটা মূলবিন্দু 0, এবং মূলবিন্দুকে প্রকাশ করা হয় এ দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা চিহ্ন পাইলাম। এখান থেকে আমরা একটা সূত্র পাবো। ঠিক আছে, ফর্মুলা পাবো। ওকে, তো পরাবৃত্তটা এইভাবে থাকে চিত্রটা। ওকে, তো এই মূলবিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে একটু কিছুটা দূরে এইখানে আমরা আসলাম। এইখান থেকে যে এই দূরবর্তী জায়গাটা আছে, এটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস স্থানাঙ্ক। আমরা মূলবিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে একটু কিছুটা ডিস্টেন্স বা কিছুটা দূরত্বে যে যতটুকু আসছি, সেটাকে বলা হয় মূলবিন্দু অথবা হচ্ছে ফোকাস স্থানাঙ্ক।
এই মূলবিন্দু বা ফোকাস স্থানাঙ্ক এখান থেকে এই পর্যন্ত আসে, এটা এই যে আসছে এটাকে আমরা ধরলাম হচ্ছে এ। ওকে, এটাকে ধরলাম আমরা এ। এবং মূলবিন্দুর উপর বা ফোকাস স্থানাঙ্কের উপর যদি আমরা একটা লম্ব টানি, এটাকে হচ্ছে লম্ব রেখার সমীকরণ, এটাকে বলা হয় লম্ব। লম্বের হচ্ছে দৈর্ঘ্য, এটা এল ধরলে এটা হচ্ছে আমার এল রেস। এখান থেকে এই লম্বটা যে টানলাম সেটা হচ্ছে আমার এইখানকার যে মানটা, সেই মানটা হচ্ছে 4a। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর একটা রেখা, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস বরাবর হচ্ছে একটা রেখা। ঠিক আছে, তো আমি যতটুক এই বিষয়গুলো পড়লাম, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু হচ্ছে মূলত হচ্ছে ম্যাথগুলা, কিন্তু সূত্রগুলো হবে, ফর্মুলাগুলো হবে। আমি আবারও চিত্র সম্পর্কে তোমাদের একটু বলি যে আমরা এক্স এক্সিস বরাবর একটা রেখা টানলাম, ওয়াই এক্সিস বরাবর একটা রেখা টানলাম। এই যে মিডিল পয়েন্ট আছে এটাকে বলা হচ্ছে মূলবিন্দু বা শীর্ষবিন্দু। এই মূলবিন্দু বা শীর্ষবিন্দু একটা জিরো, এক্স এক্সিস বরাবর জিরো, একটা ওয়াই এক্সিস বরাবর জিরো। আমরা 1 নম্বর সূত্রটা দেখি যে 1 নম্বর সূত্রটা কেমন হবে। নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1, ঠিক আছে, যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের পরাবৃত্তের হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর হচ্ছে স্থানাঙ্ক। পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, সূত্রটা হবে আমার 0,0। এই সমীকরণ ক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ হচ্ছে 0,0। বুঝছো, এটা হচ্ছে আমার 1 নাম্বার ফর্মুলা। যদিও তোমাকে ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে এইটুকু বোঝাচ্ছিলাম যে এই যে শীর্ষবিন্দুটা পরাবৃত্তের মধ্যে কোথায়, এই দেখো এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর যে মিডিল পয়েন্টটা আছে, মধ্য যে বিন্দুটা আছে, যে এটা কি বলা হয় মধ্য মানে মূল বিন্দু, এটা কি বলা হয় মিডিল পয়েন্ট, এটা কি বলা হয় শীর্ষবিন্দু। ওকে, তো এই শীর্ষবিন্দুর হচ্ছে সূত্রটা হচ্ছে 0, হচ্ছে। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে যদি ভাইয়া এইটা হয়, মানে এই সমীকরণের ক্ষেত্রে যদি এইটা হয়, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কি হবে এটা একটু যদি আমরা লক্ষ্য করে দেখি যে ভাইয়া পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের পরাবৃত্তের হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা হবে a 0,0। এখানে তো কোনো পরিবর্তন হয় নাই, এটা যদি মূল বিন্দু ওটা হয়, শীর্ষবিন্দু ওটা হয়, তাহলে এটারও শীর্ষবিন্দু ওটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 1। এবার আমরা ফর্মুলা নাম্বার 2 একটা ব্যাপারটা দেখবো। ঠিক আছে, তাহলে ফর্মুলা নাম্বার 1 হচ্ছে আমাদের এটা শেষ। আমাদের 6টা ফর্মুলা মনে রাখতে হবে ম্যাথগুলো করতে গেলে অবশ্যই। ঠিক আছে, মাস্ট বি। ফর্মুলা নাম্বার হচ্ছে 2 ভাইয়া, পরাবৃত্তের পরাবৃত্তের উপকেন্দ্রের পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, পরাবৃত্তের ফোকাস ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র, পরাবৃত্তের হচ্ছে ফোকাস অথবা হচ্ছে উপকেন্দ্র। এটার ফর্মুলাটা কি হবে ভাইয়া? ফোকাস বা উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমার এখান থেকে এক্সিস বরাবর আমার এ ছিল, এ কমা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বর ফর্মুলা পরাবৃত্তের ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এস ইন্টু বা এস হচ্ছে এ কমা হচ্ছে 0। তোমাকে মনে রাখতে হবে পরাবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে এ কমা হচ্ছে 0। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ভাইয়া, এটার ক্ষেত্রে যে পরাবৃত্তের উপকেন্দ্র, পরাবৃত্তের হচ্ছে ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র, পরাবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র এস হচ্ছে এ কমা হচ্ছে 0। ঠিক আছে, সরি এটা এ হবে না, যেহেতু এটা সমীকরণটা আলাদা, এখানে হবে আমার বি কমা 0। ব্যাপারটা কি বুঝছো? এইটা সমীকরণটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই জন্য ওটা হচ্ছে আমার এ হচ্ছে। আর এটা সমীকরণটা এক্স ইজ ইকুয়াল টু 4by, এই জন্য এর জায়গায় এখানে আমার কি হচ্ছে বি হচ্ছে। ব্যাপারটা কিন্তু সেম। তাহলে এটা আমরা যদি মনে রাখতে পারি, সেম ওটাও আমরা মনে রাখতে পারবো। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা নেক্সট ফর্মুলাতে একটু লক্ষ্য করো, নাম্বার 3, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক হচ্ছে লম্বের দৈর্ঘ্য। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দেখো এই যে পরাবৃত্ত থেকে এই ফোকাস স্থানাঙ্কের উপর যে লম্বটা আছে এটাকে বলতেছি আমরা উপকেন্দ্রিক হচ্ছে লম্ব। এটাকে প্রকাশ করা হচ্ছে এল আর এল ডেস ইজ ইকুয়াল টু হচ্ছে 4a। এটা হচ্ছে আমার পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে দৈর্ঘ্য সূত্র। ঠিক আছে, এটা যদি এরকম হয় তাহলে এটা কি হবে ভাইয়া? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে
দৈর্ঘ্য। তাহলে এটা সেম হবে এল আর এল ডেস ইজ ইকুয়াল টু হচ্ছে কত হবে 4a হবে না, এটা কি হবে বি হবে। কারণ এখানে দেখো ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আর ওখানে হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4b এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4b হয়। তাহলে ওখানে এল এল ডেস ইজ ইকুয়াল টু 4b হবে, কারণ সমীকরণটা এখানে বি আছে এর জায়গায় আর এখানে এর জায়গায় এ আছে, এই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের তিনটা ফর্মুলা। নাম্বার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে এটা যে 4 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ঠিক আছে, 4 নম্বর পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে সমীকরণ, মানে এই কথাটাই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে সমীকরণ। সমীকরণ এটা হচ্ছে এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0, মানে এক্স ইজ ইকাল টু হচ্ছে প্লাস এ। এটা হচ্ছে আমার 4 নম্বর ফর্মুলা। সেম যদি আমরা এখানে একটু চিন্তা করি যে ভাইয়া পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে সমীকরণ। সমীকরণ এক্স মাইনাস, মানে এটা এক্স হবে না, এটা হবে কি ওয়াই। ওয়াই মাইনাস বি ইজ ইকাল টু 0, মানে ওয়াই ইজ ইকাল টু কি হবে প্লাস বি। এটা এক্স ইজ ইকাল টু এ প্লাস এ এবং ওটা হবে ওয়াই ইজ ইকাল টু প্লাস হচ্ছে বি। কথা কি বুঝছো? শুধুমাত্র এদের সমীকরণ দুইটা আলাদা বলে ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে। তাহলে আমার এই পর্যন্ত 4টা ফর্মুলা শেষ। নাম্বার 5 ফর্মুলা যদি একটু লক্ষ্য করে দেখো ভাই, যে এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রের লম্বের সমীকরণ, এটা গেল। তারপর নাম্বার 5 নিয়ামক রেখা, এরকম কথা আসবে আনকমন কিছু কথা। নিয়ামক হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা, দীক্ষা রেখা, দীক্ষা রেখা অথবা নিয়ামক রেখা, দীক্ষা রেখা, বিকেন্দ্রিক রেখা। বিকেন্দ্রিক হচ্ছে রেখার সমীকরণ। নিয়ামক রেখা, দীক্ষা রেখা, বিকেন্দ্রিক রেখার সমীকরণ সূত্রটা হচ্ছে x প্লাস এ ইজ ইকাল টু 0, মানে x ইজ ইকাল টু মাইনাস এ। ঠিক আছে, এই ছিল আমাদের 5 নম্বর ফর্মুলাটা। যে ভাইয়া যদি এরকম কিছু কথা আসে, নিয়ামক মানে একটা আলাদা একটা নাম বোঝা যাচ্ছে, তারপর দীক্ষা রেখা এটা একটু আলাদা মনে হচ্ছে, বিকেন্দ্রিক রেখা এটা একটা আলাদা মনে হচ্ছে, যদি এরকম কিছু নাম আমরা আনকমন কিছু নামগুলো দেখি তাহলে আমার সূত্রটা হবে x প্লাস এ ইজ ইকাল টু 0, মানে x ইজ ইকাল টু হচ্ছে মাইনাস এ। কথা কি বুঝছো? তাহলে এইটা ছিল আমাদের 5 নম্বর ফর্মুলা। সেম ফর্মুলা যদি আমরা এইদিকে চিন্তা করি এই সমীকরণের ক্ষেত্রে, তাহলে ব্যাপারটা কি হবে যে ভাইয়া নিয়ামক হচ্ছে রেখা, নিয়ামক রেখা, দীক্ষা রেখা, মানে এগুলো কিন্তু একই কথা। নিয়ামক রেখা, দীক্ষা রেখা, তারপর হচ্ছে বিকেন্দ্রিক রেখা, বিকেন্দ্রিক হচ্ছে রেখা সমীকরণ। সমী হচ্ছে করণ। ওকে, নিয়ামক রেখা, বিকেন্দ্রিক রেখা, দীক্ষা রেখার সমীকরণ সেম হবে। তাহলে ওটা যদি x প্লাস এ ইজ ইকাল টু 0 হয় তাহলে কি হবে ভাইয়া y প্লাস বি ইজ ইকাল টু 0, মানে y ইজ ইকাল টু হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা 5টা ফর্মুলা দেখছি। নাম্বার 6 নম্বর ফর্মুলা আমরা যদি একটু লক্ষ্য করি, 6 নম্বর ফর্মুলাতে কি আছে একটু লক্ষ্য করে দেখি। নাম্বার 6 সর্বশেষ ফর্মুলা, অক্ষরেখার হচ্ছে সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, সমীকরণ অক্ষরেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকাল টু 0। ঠিক আছে, এটার সাথে যদি কি হবে তাহলে অক্ষরেখার সমীকরণটা, অক্ষ রেখার সমীকরণ এটা y ইজ ইকাল টু 0 হলে এটা হবে x ইজ ইকাল টু হচ্ছে 0। এই ছিল আমাদের 6টা 12টা ফর্মুলা। যারা এই 6টা ফর্মুলা মনে রাখতে পারবা তারা সেম এই 6টা ফর্মুলা মনে রাখতে পারবা। তুমি যদি এই 12টা ফর্মুলা মনে রাখতে পারো এই পরাবৃত্তর ক্ষেত্রে, তাহলে পরাবৃত্তের যতগুলো ম্যাথ আছে সবগুলাই তুমি পারবা ইনশাল্লাহ। এবং আরেকটা মজার ব্যাপার বলি এই চ্যাপ্টারের, যে আমরা যতদিন পরীক্ষা দিয়ে আসছি 16 প্রবিধান থেকে 22 প্রবিধানে সব সময় রচনামূলক পাঠে যে কোশ্চিনটা থাকে সেটা পরাবৃত্ত থেকেই আসে। এটা সব থেকে মজার ব্যাপার। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে যে একটা সমীকরণ দেওয়া থাকে, দেওয়ার পর এখানে অ্যান্সার চাই 5 থেকে 6টা। যে কোনো আমি যদি 1 থেকে 2টা অ্যান্সার করতে পারি তাহলে কিন্তু আমি জয়টা অ্যান্সার করতে পারবো, তত 2 মার্ক করে পাবো। ঠিক আছে, মানে ফুল যদি তুমি ম্যাথটা ভুল করো তাহলে ফুল মার্কটা কিন্তু কাটা যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা একটু দেখো, আমি এই বিষয়টা আরেকটু সহজ করে বলবো।
ফোর বিটা কেমনে হলো আরেকবার একটু বুঝাবেন প্লিজ। 3 নম্বর ফর্মুলাটা কি খবর বড় ভাই মিশুক? ঠিক আছে, আসলে যারা হচ্ছে আর কি নন টেকে আছে তাদের হচ্ছে হয়তো এডমিশনের এই সিলেবাসটা আছে জ্যামিতিক পার্টটা, আর যারা হচ্ছে মানে নাই তাদের হচ্ছে আর বিষয়টা লাগে না। তারপর হচ্ছে ও বলতেছে যে যে ভাইয়া হচ্ছে ফোর বিটা কিভাবে হইলো, তারপরে তোমাকে বলি যে দেখো আমাদের এখানে উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে এল ডি এস ইজ ইকুয়াল টু 4a, এই এক্স ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax ছিল। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এল ডি এস ইজ ইকুয়াল টু হচ্ছে 4a, আর যেহেতু এখানে সমীকরণটা আলাদা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4b হয়, এই জন্য এই পাশে হচ্ছে আমার এর জায়গায় শুধুমাত্র বি হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের হচ্ছে ফর্মুলা। এখন কথা হচ্ছে যে ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কোথায় বা উপকেন্দ্রিক লম্বটা কোথায় পরাবৃত্তে, তাহলে তুমি একটু চিন্তা করো, এই যে মূল বিন্দু থেকে ফোকাস স্থানাঙ্কের উপর যেটা আমি লম্বটা টানছি এটাই কিন্তু হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের হচ্ছে দৈর্ঘ্য। এই পাশে হচ্ছে আমার এ ছিল কারণ আমার সমীকরণটা এখানে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আর ওই পাশে হচ্ছে আমার বি আছে, মানে সমীকরণটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 4b হয়, এই জন্য এখানে হচ্ছে আমার এল ডি এস ইজ ইকুয়াল টু 4b হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, হয়তো আমি জানি না কিভাবে অ্যান্সারটা চাইছো, আমি যতটুকু জানি ততটুকু ভাবে বলছি আর কি, যে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যটা হচ্ছে ওটা, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এল ডি এস ইজ ইকুয়াল টু 4a এই সমীকরণের ক্ষেত্রে, আর ওই সমীকরণের ক্ষেত্রে হচ্ছে 4b, এই তো হিসাবটা। ওকে, তো যাই হোক আমি ব্যাপারটা তোমরা কিভাবে মনে রাখবা, অবশ্যই বিষয়গুলো মনে রাখতে হবে। যদি এগুলা ফর্মুলা যে আমরা যখন ম্যাথগুলো করা হয় তখন ম্যাথগুলাতে কিন্তু একটা ম্যাথে অনেকগুলো অ্যান্সার চাই। ঠিক আছে, একটা ম্যাথে অনেকগুলো অ্যান্সার চাই, এমনও হয় যে একটা ম্যাথে তোমার 6টাই অ্যান্সার চাবে। আমি একটু পরে একটা ম্যাথ করাবো, ওই ম্যাথটাতে একটা ম্যাথে কিন্তু 6টা অ্যান্সার চাবে। বিষয়টা বুঝছো? তো আমি আবার বলি তুমি কিভাবে মনে রাখবা, তুমি যদি এই পাঁচটা মনে রাখো সেম এই পাঁচটা মনে রাখতে পারবা। এই পাশে এ যেগুলাতে আছে ওই পাশে শুধুমাত্র এগুলা কি হয়েছে, বি হয়েছে। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা হচ্ছে মনে রাখবা যে ভাইয়া পরাবৃত্ত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দুইটা বিন্দু মিলিত হয়েছে 0,0। ওকে ডান, ঠিক আছে। সেম 2 নাম্বার ভাইয়া ফোকাস বা হচ্ছে উপকেন্দ্রিক হচ্ছে ফোকাস বা উপকেন্দ্রিক হচ্ছে দৈর্ঘ্য, বা পরাবৃত্তের ফোকাস বা উপকেন্দ্রটাকে কোন সূত্র হবে এটা মনে রাখবা যে ভাই a কমা হচ্ছে 0, আর যদি আমার এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4b হয় তাহলে এখানে আমার হবে b কমা 0। এইভাবে মনে রাখতে হবে। 3 নম্বর ফর্মুলাটা যদি তুমি একটু চিন্তা করো যে ভাইয়া পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব আমরা ফোকাস স্থানাঙ্কের উপর বা উপকেন্দ্রিকের উপর যে লম্বটা টানছি সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, এর ফর্মুলাটা হচ্ছে এল ডি এস ইজ ইকুয়াল টু 4a। এখন ওই সমীকরণের ক্ষেত্রে হবে যে 4b, এই তো বিষয়টা। তারপর 5 নম্বরে যেটা আছে নিয়ামক রেখা, দীক্ষা রেখা, বিকেন্দ্রিক রেখা, এই তিনটা যেটা আছে মানে এই কথাগুলা ভাইয়া একটু আনকমন। নিয়ামক রেখা, নিয়ামক মানে মনে রাখো যে এটা আগে একটু দেখো যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ফর্মুলা x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু প্লাস a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য x ইজ ইকুয়াল টু প্লাস a। যখন তোমার কাছে মনে হবে যে ভাইয়া এরকম আনকমন কিছু কথা আছে, নিয়ামক রেখার সমীকরণ চাচ্ছে, অক্ষরেখার সমীকরণ চাচ্ছে, বিকেন্দ্রিক চাচ্ছে, সরি অক্ষরেখা না দীক্ষা রেখার সমীকরণ চাচ্ছে, বিকেন্দ্রিক রেখার সমীকরণ চাচ্ছে, তখন মনে রাখবা x ইজ ইকুয়াল টু মাইনাস a। এটা যদি আমার x ইজ ইকুয়াল টু প্লাস a হয় ওই পাশে হবে y ইজ ইকুয়াল টু প্লাস b, এই পাশে যদি হয় x ইজ ইকুয়াল টু মাইনাস a ওই পাশে হবে y ইজ ইকুয়াল টু মাইনাস b, এই তো বিষয়টা। তারপর 6 নাম্বারটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, অক্ষরেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু 0 সেম ওইটা হবে আমার অক্ষরেখার সমীকরণ x ইজ ইকুয়াল টু 0। বিষয়টা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই 12টা ফর্মুলা যদি মনে রাখতে পারো এই চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে সবগুলা ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা, এই নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এখন একটা ম্যাথ দেখব যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর ডিপেন্ড করে ম্যাথটা হচ্ছে কিনা, আমরা এই বিষয়টা একটু দেখবো। ঠিক আছে, তোমাদের যাদের কাছে বই আছে তারা উদাহরণ হচ্ছে উদাহরণ নাম্বার 8, পুরাতন বইয়ের উদাহরণ নাম্বার 8 নাম্বার দেখবা হক বইয়ের, এবং যাদের কাছে নতুন বই আছে হক বইয়ের উদাহরণ নাম্বার 6 দেখবা। এই কোশ্চিনটা হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে আমি ওই কোশ্চিনটা তোমাদেরকে একটু করাই দিব যে কোশ্চিনটা কি দেওয়া আছে। ওকে, আশা করি তোমরা এই বিষয়টা স্ক্রিনশট নিছো, যাদের ক্লাস শেষে লাগবে অবশ্যই এবং বইলো যে আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু হ্যান্ড নোট আছে। ওকে, হ্যান্ড নোট আছে মানে সেটা মানে আমি যেটা পড়াচ্ছি সেটা সলিউশন সহ প্রশ্ন সহ সলিউশন গুলো কিন্তু করা আছে। ওকে, এইগুলোকে বলা হয় হ্যান্ড নোট। এবার যারা নিতে পারবো না তারা হচ্ছে বইলো দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আমরা একটু একটা ম্যাথ দেখি। হ্যাঁ,
তোমাদের আবারও বললাম হক বইয়ের যাদের নতুন বই তারা উদাহরণ নম্বর 6 দেখবা, এবং হচ্ছে হক বইয়ের যাদের হচ্ছে পুরাতন বই তারা উদাহরণ নম্বর 8 দেখবা। এখানে একটা কোশ্চিন আছে, ঠিক আছে? নতুন বইয়ের হচ্ছে 6 নাম্বার, পুরাতন বইয়ের হচ্ছে 8 নম্বর। কোশ্চিনটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজিক্যাল টু 4x স্কয়ার প্লাস হচ্ছে 4y স্কয়ার মাইনাস হচ্ছে 16 পরাবৃত্তের 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 শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু, তারপর হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক হচ্ছে লম্বের দৈর্ঘ্য, ওয়াই স্কয়ার ইজিক্যাল টু 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 16 পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, কোশ্চিন নাম্বারটা দেখো। তোমাদের যাদের হক বই, এটা হক বই কোশ্চিন, হ্যাঁ হক বই থেকে পড়াচ্ছি। হক বই যাদের আছে হক বই দেখবা, নতুন বইয়ের হচ্ছে উদাহরণ নাম্বার 6 এবং পুরাতন বই হচ্ছে উদাহরণ নাম্বার 8। এই কোশ্চিনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আমি তোমাকে বলি প্রত্যেকটা কোশ্চিনই যেহেতু পরাবৃত্ত সেম কোশ্চিন, তাহলে যে কোনো তুমি একটা ম্যাথ যদি বুঝো বাকি সবগুলো ম্যাথ তুমি পারবা ইনশাল্লাহ। এই নিয়ে কোনো সমস্যা হবে না আশা করা যায়। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো তাহলে ওয়াই স্কয়ার ইজিক্যাল টু 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 16 পরাবৃত্তের শীর্ষবিন্দু। দেখো আমি তোমাকে ফার্স্ট টাইম বুঝাই, এখানে তোমার কি আনসার চাইছে শীর্ষবিন্দু, তাই না? শীর্ষবিন্দু 1 নম্বরে চাইছে শীর্ষবিন্দু সূত্র কি ভাই? a0,0 আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। 2 নম্বরে আনসার চাইছে উপকেন্দ্র মানে ভাই এস হচ্ছে a,0। 3 নম্বরে আমার অ্যান্সার চাইছে ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম l ডেস ইজিক্যাল টু হচ্ছে 4a। তারপর চাইছে অক্ষরেখা মানে ভাই আমরা পড়ে আসলাম y ইজিক্যাল টু হচ্ছে 0। তারপর চাইছে নিয়ামক রেখার সমীকরণ, মানে আমরা পড়ে আসলাম নিয়ামক রেখার সমীকরণ x ইজিক্যাল টু -a। আমার এই অ্যান্সারগুলা, এই সূত্রগুলা অ্যাপ্লাই করেই কিন্তু আমার অ্যান্সারগুলা বের হবে। লক্ষ্য করে দেখো প্রিয় ভাই বোনেরা, যারা ক্লাসটা দেখতেছো একটু লক্ষ্য করে দেখো, আমার এখানে যদি আমার এই সূত্রগুলা অ্যাপ্লাই করতে হয়, কারণ অ্যান্সার তো এগুলাই চাইছে, তাহলে এই সূত্রগুলাই তো আমাকে অ্যাপ্লাই করতে হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0, উপকেন্দ্র হচ্ছে a,0, আমরা কিছুক্ষণ আগে ফর্মুলাগুলো পড়ে আসলাম। লম্বের দৈর্ঘ্য হচ্ছে l ডেশ ইজিক্যাল টু 4a, y ইজিক্যাল টু 0 অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ x ইজিক্যাল টু -a। কথা হচ্ছে ভাইয়া আমরা কেন বি এরটা নিলাম না, কেন আমরা 4a নিলাম? এটা তো 4b নিতে পারতাম, এটা x ইজিক্যাল টু y ইজিক্যাল টু তো -b নিতে পারতাম, এটা তো b,0 নিতে পারতাম। কেন আমরা এগুলা সূত্র অ্যাপ্লাই করলাম? কেন আমরা এটা কেন নিচ্ছি, বিটা কেন নিচ্ছি? এটা প্রশ্ন আসে না? আসে। কিন্তু আমি তোমাকে বলি, তোমাকে এই জন্য সর্বপ্রথম তোমাকে সমীকরণটাতে লক্ষ্য করতে হবে, সমীকরণটা কি টাইপের দেওয়া আছে। একটু প্রিয় ভাই বোনেরা একটু লক্ষ্য করে দেখো, y স্কয়ার ইজিক্যাল টু 4ax, দেখো সমীকরণটা কিন্তু y স্কয়ারের সমীকরণ দেওয়া আছে, এখানে কিন্তু x স্কয়ারের সমীকরণ দেওয়া নাই। এই জন্য আমরা y স্কয়ারের যেহেতু সমীকরণ দেওয়া আছে, এই জন্য আমরা y স্কয়ারের সূত্রগুলাই কিন্তু চিন্তা করতেছি, y স্কয়ারের ফর্মুলাগুলাই কিন্তু চিন্তা করতেছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা কখন 4a সূত্র অ্যাপ্লাই করব, কখন আমরা 4b সূত্র অ্যাপ্লাই করব? তখন আমরা 4a এর সূত্র অ্যাপ্লাই করব যখন সমীকরণটা y স্কয়ার ইজিক্যাল টু দেওয়া থাকবে। তখন আমরা 4b এর সূত্র অ্যাপ্লাই করব যখন আমার হচ্ছে x স্কয়ার ইজিক্যাল টু সমীকরণটা দেওয়া থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? যেহেতু সমীকরণটা আমার এই টাইপের দেওয়া আছে, তাহলে আমি এইটুক বুঝাইতে পারছি। পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখো যে ভাইয়া আমার এই অ্যান্সার গুলাই তো বের করতে হবে। দেখো তোমরা একটু চিন্তা করো, কমন সেন্স নিজের চিন্তা করো, যারা ভাই ক্লাসটা দেখতেছো, যে এখানে a,0 দেওয়া আছে,
তাহলে এখানে এর মানটা আননোন না, আমি যদি এই অ্যান্সারটা ফাইনাল পাইতে চাই তাহলে আমার এর মান লাগবে কিনা, অবশ্যই এর মান লাগবে। এখানে যদি আমরা চিন্তা করি যে ভাইয়া 4a, অবশ্যই এখানে এর মানটা কনস্ট্যান্ট, এর মানটা আমাকে বের করতে হবে। এখানে যদি চিন্তা করো যে ভাই এখানেও তো আমার এর মানটা বের করতে হবে, কথা কি বুঝছো? তাহলে আমার উদ্দেশ্য এখন যে ভাইয়া যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের, এই সমীকরণটাকে আমাকে ক্যালকুলেশন করে যেভাবে হোক এর মানটাকে বের করতে হবে আগে। এর মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে এর মানটা আমরা এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অ্যান্সার গুলা পাবো। বিষয়টা আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমার উদ্দেশ্য ওই সমীকরণ থেকে এর মানটা বের করা। ওকে, আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা একটু সমীকরণটা নিই। সমীকরণটাতে কি দেওয়া আছে? সর্বপ্রথম একটু চিন্তা করো যে ভাইয়া দেওয়া আছে গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা দেওয়া আছে ওয়াই স্কয়ার ইজ ইকাল টু হচ্ছে 4x স্কয়ার প্লাস হচ্ছে 4y স্কয়ার মাইনাস হচ্ছে 16, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা তখনই ওই সমীকরণ থেকে এর মানটা বের করতে পারবো যখন আমরা সমীকরণটা সর্বপ্রথম তোমাকে সমীকরণ মাথায় রাখতে হবে ওয়াই স্কয়ার ইজ ইকাল টু হচ্ছে 4ax, এটা তোমাকে মাথায় রাখতেই হবে, কারণ এই সমীকরণটাকে যেভাবে হোক ক্যালকুলেশন করে এটার মতো আনতে হবে, তারপর এইটাকে এইটার সাথে তুলনা করে এখান থেকে আমাকে এর মানটা বের করতে হবে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে আমার লক্ষ্য। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া আমরা এই লাইনটা লিখতে পারি কিনা। এখানে আছে আমার ওয়াই স্কয়ার। ওকে, এখন আমার ওয়াই গুলা কিন্তু দরকার নেই, ওই পাশে ওয়াই আছে, এটা এদিকে নিয়ে চলে আসো। মাইনাস হচ্ছে কত হচ্ছে 4 হচ্ছে ওয়াই স্কয়ার। ওকে, ইজ ইকাল টু, ও এগুলাতে স্কয়ার নাই, সরি এগুলাতে স্কয়ার নাই, আমি একটু বলছি, দুঃখিত দুঃখিত, এগুলোতে স্কয়ার নাই। ওকে ওকে, ঠিক আছে। তো দেখো ভাইয়া এখানে প্লাস 4y ছিল, এই পাশে কি হলো মাইনাস 4y, এই পাশে দেখো 4x আছে, মাইনাস হচ্ছে কত আছে 16 থাকতেছে। এই লাইনটা আমরা করতে পারি কিনা, আমরা এমন ভাবে ম্যাথটার সমীকরণটা সমাধান করব যাতে করে এটার মতো হয়, আর এটার মতো যদি আমরা বানাইতে পারি তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের ব্যাপারটা। ওকে, তাহলে এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো এই লাইনটা নেওয়া যাবে কিনা। ওয়াই স্কয়ার মাইনাস 2y ইন্টু হচ্ছে 2y ইন্টু 2 প্লাস হচ্ছে 2 স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইজ ইকাল টু 4x মাইনাস হচ্ছে 16, নেওয়া যাবে কিনা? অবশ্যই নেওয়া যায়। দেখো এখানে আমরা 4y আছে, 2 ইন্টু 2 মানে 4, এখানে y আছে তাহলে 4y প্লাস 2 স্কয়ার মানে 4 আমি বেশি নিছি, 4টা আমরা বাদ দিলাম। কেন এই লাইনটা করলাম ভাইয়া? কেন? কথা হচ্ছে কোশ্চেন এইটা হবে যে ভাই কেন এই লাইনটা করলাম? আমি একটা সূত্রের মতো চিন্তা করতেছি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি আমরা কোনোভাবে নিতে পারি বা বানাইতে পারি তাহলে কিন্তু আমরা ওটার মতো বানাইতে পারবো। কথা কি বুঝছো? এই জন্য আমরা কি করলাম, এটা একটা সূত্রের মতো বানাইলাম। আমরা 2 স্কয়ার মানে 4 বেশি নিছি মাইনাস 4 দিছি, মানে 4টা বাদ দিছি, 4 বেশি নিছি 4টাকে বাদ দিছি। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে a মাইনাস b হচ্ছে হোল স্কয়ার ইজ ইকাল টু, এখন একটু দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকুর সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a বলতে y, b বলতে আছে 2 হোল স্কয়ার, মাইনাস 4টা তো থাকে, এটা ওই পাশে পার করাই দিবা। তাহলে এখানে হচ্ছে আমার কত হচ্ছে ভাইয়া, এখানে থাকতেছে 4x মাইনাস হচ্ছে 16, এইটা এদিকে মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে প্লাস হচ্ছে 4। তাহলে এখন একটু ক্যালকুলেশনটা দেখো যে মাইনাস 16 আর প্লাস 4 মানে কত, আমরা একবারে দিই, বিষয়টা বুঝতে পারবা, মাইনাস 12, এটা বিষয়টা বুঝতে পারতো। এটা প্লাস মাইনাসের ব্যাপারটা আশা করি সবাই 12, যে ভাইয়া মাইনাস 16 প্লাস 12 কত হয়, মাইনাস 16 আর প্লাস 4 কত হয় মাইনাস 12। ওকে, এখন এখান থেকে দেখো একটু কাজ আর একটু কাছে আমরা করে নিব যে y মাইনাস হচ্ছে 2 হোল স্কয়ার, এখান থেকে আমরা 4 যদি কমন নিই তাহলে হবে x মাইনাস হচ্ছে 3। ওকে, একটু লক্ষ্য করে দেখো, এটাকে ধরবো আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে ধরবো আমরা 1 নম্বর সমীকরণ। এটা একটু লক্ষ্য করে দেখো ভাই, এখনো কি আমরা এই সমীকরণের মতো মিলাইতে পারছি? যতক্ষণ পর্যন্ত এই সমীকরণের মতো আমরা আনতে পারবো না ততক্ষণ কিন্তু আমরা এর মানটা পাবো না। যখন আমরা এইটাকে এই সমীকরণের মতো আনতে পারবো তখন কিন্তু আমরা এর মানটা এখান থেকে পাবো। বিষয়টা বুঝতে পারছো? ওকে, এখন এই 1 নং সমীকরণ, এখন আমাকে এমন এক কাজ করতে হবে, এমন কিছু ধরে নিতে হবে যাতে করে আমি এই 1 নং এ ওই ধরাটা বসাইলে আমরা এই সমীকরণের মতো পাই যাই। ঠিক আছে, এখন আমাকে একটু ধরে নিতে হবে। আমরা যদি একটু ধরে নিই যে ভাই হচ্ছে ধরেই নিচে দেখা যাচ্ছে, ওকে যাবে নিচে ধরি, আমরা ধরবো যে ভাইয়া y মাইনাস y ইজ ইকাল টু y মাইনাস হচ্ছে 2
এবং x ইজিক্যাল টু x মাইনাস হচ্ছে 3। এটা আমরা ধরে নিলাম ম্যাথটাকে এই সমীকরণের মিলার জন্য, ঠিক আছে। আমরা এটা ধরে নিলাম ম্যাথটাকে এই সমীকরণে মিলার জন্য, এটা ধরে নিলাম। আর যেটা আমরা ধরে নিচ্ছি এটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব, বা আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে। 1 নং সমীকরণ হতে পাই, এটা হচ্ছে আমরা লিখবো। ওকে, 1 নং সমীকরণ হচ্ছে হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। একটু লক্ষ্য করে দেখো, 1 নং সমীকরণটা y মাইনাস 2 স্কয়ার আছে, আমরা y মাইনাস 2 ইজিক্যাল টু কত ধরছি, y ধরছি, তাহলে এখানে আমার y মাইনাস 2 ইজিক্যাল টু y হবে, এর উপর আছে a স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে আছে 4, এই পাশে আছে আমার 4, 1 নং সমীকরণ থেকে হতে পাচ্ছি আর কি। x মাইনাস 3 ইজিক্যাল টু আমরা কত ধরে নিছি, x ধরে নিছি, তাহলে এখানে আমার কত হচ্ছে 4x। ওকে, একটু লক্ষ্য করে দেখো, এইটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা ধরবো 2 নম্বর সমীকরণ। এখন যদি তোমাকে বলা হয় দেখো তো ভাইয়া, এর চেহারাটা এবং এটার চেহারাটা কিন্তু মিলে গেছে, ওটা y স্কয়ার ইজিক্যাল টু 4x আর এটা হচ্ছে y স্কয়ার ইজিক্যাল টু 4ax। তাহলে আমি যদি কোনোভাবে এই 2 নং সমীকরণটাকে মূল সমীকরণের সাথে তুলনা করে যাই, তাহলেই কিন্তু আমি এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। এটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল, এর মানটা বের করা। আমি যদি কোনোভাবে এই 2 নং সমীকরণটাকে এই মূল সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমি এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আমরা সেম কাজটাই করব, এই 2 নং সমীকরণটাকে মূল সমীকরণের সাথে তুলনা করব। ওকে, তাহলে সেম কাজটাই আমরা করব, 2 নং সমীকরণকে y স্কয়ার ইজিক্যাল টু 4ax এর সাথে তুলনা করে পাই, সাথে হচ্ছে তুলনা করে পাই। না, কথা মনে রাখো, মানুষ মানুষের সাথে তখনই তুলনা করে যখন সে তার মতো হয়, তখন কিন্তু তুলনা করে। একটা বস্তুর মধ্যে আরেকটা বস্তুর তুলনা তখনই হবে যখন সেটা তার মতো হবে, সেম কিন্তু কথা। যেহেতু এইটা হচ্ছে এর মতো, এই জন্য আমরা এটার সাথে তুলনা করলাম। এখান থেকে আমরা এর মানটা বের করব। একটু চিন্তা করো তোমার, এতই হচ্ছে y স্কয়ার, 4 আছে, এখানে x আছে, তাহলে এর মান আমি কত নিলে আমার এইটাই হবে, মানে আমি তো আন্দাজে দিতে পারবো না ভাই, এর মান কত নিলে আমার এটা মিলবে, এটা করতে হবে। আমি যদি এখানে চিন্তা করো যে ভাই আমি এখানে 0 চিন্তা, 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 4x আছে। আমি যদি এখানে চিন্তা করি ভাই 2 হচ্ছে 4 দুগুণ 8, কিন্তু এখানে 4x আছে, হচ্ছে তো 8x। আমি যদি এখানে চিন্তা করি ভাই 3 হচ্ছে 3 4 12, এখানে তো আছে 4x, তাহলে এখানে কত নিতে হবে বলো তো, যে ভাইয়া এখানে 1 নিতে হবে। ওই এর জায়গায় এখানে কত নিতে হবে, এর জায়গায় এখানে 1 নিতে হবে, তাহলে 4 কে 4 মানে 4x হচ্ছে। তাহলে আমরা এখান থেকে মিডিলের যে মানটা আছে সেটাই কিন্তু মূলত হচ্ছে কার মান, এর মান। ওকে, তাহলে এখানে আমরা এর মানটা পাচ্ছি, এখানে a ইজিক্যাল টু হচ্ছে কত পাচ্ছি, 1। এখনো কিন্তু আমরা কোনো ম্যাথটার এখন পর্যন্ত কোনো অ্যান্সার আমরা করি নাই, শুধুমাত্র এখন পর্যন্ত আমরা ম্যাথের এর মানটা কত সেটাই আমরা বের করলাম। আশা করি এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারছো, যারা প্রথম থেকে মনোযোগ দিছো। যারা মনোযোগ দিতে পারো নাই বা পরে জয়েন হলো বা পরে আসলা বা ক্লাসটা পরে দেখবা, খুবই ভালো করে প্রথম থেকে দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, আমরা এখন অ্যান্সারগুলা কি হবে, অ্যান্সারগুলো একটু আমরা বের করব, যে অ্যান্সারগুলা কি হবে বা কিভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু জায়গায় কম, সেহেতু আমরা এইটুকু একটু মিশাই দিব। আমি আরেকবার এটা একটু রিপিট করাই ফেলি তোমাদের, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া। y স্কয়ার ইজিক্যাল টু 4x প্লাস 4y মাইনাস 16 ছিল, এটা এইদিকে প্লাস আছে, এইদিকে আসলে হবে মাইনাস। তারপর এইটা করলাম, তারপর এটাকে আমি একটা সূত্রের মতো বানাই ফেলছি, y স্কয়ার মাইনাস 2 ইন্টু 2y, মানে 2 গুণ করলে 4y হবে, প্লাস 2 স্কয়ার মানে আমি 4 বেশি নিছি, মাইনাস 4 বাদ দিছি, ইজিক্যাল টু 4x মাইনাস 16 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইজিক্যাল টু, এই পাশে মাইনাস 16 আছে, এটা এদিকে গেলে প্লাস 4 হবে, মাইনাস 16 আর প্লাস 4 হবে কত, মাইনাস হচ্ছে 12। এখান থেকে 4 আছে, এখানেও 4 আছে, আমরা 4 কমন নিলে x মাইনাস 3। মূল সমীকরণের মতো মিলাইতে গেলে আমাকে অবশ্যই একটা ধরে নিতে হবে, y মাইনাস 2 ইজিক্যাল টু আমরা ধরে নিয়েছি y, এবং x মাইনাস 3 ইজিক্যাল টু আমরা ধরে নিয়েছি x। ওকে, এখন এই যে ধরে নিলাম, এইগুলা আমরা কোথায় বসাবো, 1 নং এ বসাবো। এই জন্য আমরা লিখছি 1 নং সমীকরণ হতে পাই y স্কয়ার। দেখো y মাইনাস 2 ইজিক্যাল টু আমরা y ধরছি, এখানে আমার স্কয়ার ছিল, যে y এর উপর স্কয়ার ইজিক্যাল টু, এখানে আছে আমার 4x মাইনাস 3 ইজিক্যাল টু আমরা x ধরছি, এই জন্য এখানে হলো আমার 4x। এটাকে আমরা ধরলাম হচ্ছে ভাইয়া 2 নম্বর সমীকরণ। ওকে,
এবার একটু লক্ষ্য করে দেখো 2 নং সমীকরণের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর সাথে কি করে পাই, তুলনা করে পাই। 2 নং সমীকরণকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করে পাই। কেন তুলনা করলাম? কারণ আমি যে এই 2 নং সমীকরণটা পাইছি, এই 2 নং সমীকরণটা আমার মূল সমীকরণের সাথে মিলে গেছে। ওকে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে আমি এর মান আমি কত ধরলে আমার 4x মিলবে? 0 ধরলে তো 0 হয়ে যাচ্ছে, 2 দিলে তো 8 হচ্ছে, এইজন্য আমরা কত ধরছি? 1 ধরছি। 4 * 1 * x মানে কত হয়? 4x। ফাইনালি আমরা এর মানটা কত পাইছি? 1 পাইছি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ব্যাপারটুকু বুঝতে পারছো। আমরা নেক্সট হচ্ছে কি কি অ্যানসার চাইছে, অ্যানসারগুলো আমরা বের করব। হ্যাঁ, আমি এই পাঁচটা একটু মিশাই দিলাম। ঠিক আছে, প্রথম অ্যানসারটা আমরা বের করব। চাইছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 1 নাম্বার অ্যানসার। ঠিক আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, হচ্ছে 0। এখানে 0, 0 মানে একটা x এর মান, একটা হচ্ছে y এর মান। ঠিক আছে, তাহলে x = হচ্ছে 0, y = হচ্ছে 0। x = আমরা ধরে নিয়েছিলাম x - 3 = 0, y ধরে নিয়েছিলাম y - 2 = 0। মানে x পাচ্ছি +3 এবং y পাচ্ছি +2। এটা হচ্ছে আমার একটা কোশ্চেনের অ্যানসার। ঠিক আছে, একটা কোশ্চেনের অ্যানসার। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি চাইছে দেখো, এটা কিন্তু একটা অ্যানসার, ওরা কিন্তু পাট আকারে অ্যানসার চাইছে। তারপর চাইছে উপকেন্দ্র। উপকেন্দ্র সূত্রটা কি ছিল যে ভাইয়া উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র হচ্ছে a, হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে x এর মান, এটা কার মান? y এর মান। তাহলে x = হচ্ছে a এবং y = কত? 0। x আমরা ধরে নিয়েছিলাম x - 3 হচ্ছে a এর মান হচ্ছে আমরা কত বের করছি? 1। y হচ্ছে y - 2 0। তাহলে x -3 আর +1, মানে +1 আর এটা দিয়ে গেলে +3 হয়ে যাবে। তাহলে কত হবে? 4। আর y কত? +2। এটা হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করে দেখো, আমরা 4 নাম্বার কোশ্চেনটার অ্যানসারটা বের করব। চাইছে উপকেন্দ্রিক লম্বের হচ্ছে দৈর্ঘ্য। এবার 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l আর l' হচ্ছে 4a। মানগুলা বসাই দাও যে ভাই 4 এর মান কত বের করছি? 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 4। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তারপর এবার হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের আনসার চাইছে ভাইয়া অক্ষরেখার সমীকরণ, তাই না? অক্ষরেখার মানে আমি ওই সমাধান করতে পারলে এগুলো কোনো ব্যাপারই না। অক্ষরেখার সমীকরণ y হচ্ছে কি? 0। y এর মানটা হচ্ছে কি? y - 2 0। কেন এটা এভাবে রাখলাম? কারণ সমীকরণ যেহেতু চাইছে এজন্য y - 2 কত? 0। -3 + 1 কত? 0। -3 আর +1 যদি আমরা হচ্ছে করি তাহলে কত আসছে দেখো তো? -3 + 1 তাহলে কত আসবে? x - হচ্ছে কত আসবে? 2। ঠিক আছে, তাহলে আমরা এতই হচ্ছে x - 2 কত? 0। এটা হচ্ছে আমার অ্যানসার। ওরা কিন্তু 5টা অ্যানসার ভাইয়া চাইছিল। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছি, অক্ষরেখার সমীকরণ বের করছি, নিয়ামক রেখার সমীকরণ কিন্তু বের করছি। প্রিয় ভাই বোনেরা, একটু লক্ষ্য করে দেখো, এই ম্যাথে সব থেকে মেন ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল, তোমাকে অবশ্যই সমীকরণটাকে সমাধান করে তোমাকে এর মানটা এখানে বের করতে হবে। সমীকরণটাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে মূল বিন্দুর সাথে মিলে যায়, এবং মূল বিন্দু থেকে তোমাকে এর মানটা বের করে তারপর যেটা চাইছে অ্যান্সার সেটা তোমরা অ্যাপ্লাই করলে অ্যান্সারগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা ক্লাসটা আবারও রিপিট দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আর যাদের হ্যান্ড নোট যদি তোমার আসলেই প্রয়োজন হয়, তুমি যদি ক্লাসটাতে আসলে অ্যাক্টিভ ছিলা, তারাই নক করবা, তাদেরকে আমি হ্যান্ড নোটটা দিব ইনশাআল্লাহ। কারণ আমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের কিন্তু হ্যান্ড নোট আছে, তোমরা কিন্তু জানো ব্যাপারটা। এগুলো কিন্তু হ্যান্ড নোট, এগুলা কিন্তু প্রশ্নটা সুন্দরভাবে সমাধান করা আছে। তুমি হচ্ছে 2-1 ভাবে আছে, তুমি সুন্দরভাবে নিতে পারবা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আজকে হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো এক সাবজেক্টে, হয়তো ম্যাথ 3 দেখা হতে পারে, ম্যাথ 2 দেখা হতে পারে। ঠিক আছে, যদিও নতুন সেমিস্টার নতুনভাবে শুরু হয়েছে, তোমাদের সিদ্ধান্ত তোমাদের কাছে, কোথায় তোমার কাছে বেস্ট মনে হবে সেখানে তোমরা ডিসাইড করে ফেলবা। এবং ভর্তির বিষয়ে, আমাদের কোর্সের ভর্তির বিষয়ে সবকিছু বিস্তারিত আমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে, একটু চেক করে যদি তোমার কাছে একটু মনে হয় তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।
আরো বিস্তারিত জানার দরকার হলে আরো বিস্তারিত জানবো, এবং তোমার যদি কোনো ফ্রিল্যান্সিং সমস্যা থাকে সেটাও তুমি আমাকে জানাইতে পারো, আমি যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবার ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।